পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা। বিধু, সিধু, নিধু, তিনু, বাদল এবং আরও অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি। বেলা বেশি নেই। বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড়। সে হঠাৎ কান খাড়া করে বললে, ওই শোন। আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম। কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম, কি রে? বিধু আমাদের কথার উত্তর দিলে না। তখনও কান খাড়া করে রয়েছে। হঠাৎ আবার সে বলে উঠল, ওই শোন। আমরাও এবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড়গুড় মেঘের আওয়াজ। নিধু তাচ্ছিল্যের সঙ্গে বললে, ও কিছু না। বিধু ধমক দিয়ে বলে উঠল, কিছু না মানে? তুই সব বুঝিস কিনা? বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই কিছু জানিস? ঝড় উঠবে। এখন জলে নামব না। কালবৈশাখী। আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে। কালবৈশাখীর ঝড় মানেই আম কুড়ানো। বারুজ্জেদের মাঠের বাগানে চাপাতলির আম এ অঞ্চলে বিখ্যাত। মিষ্টি কি এই সময়ে পাকে। ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি। যে আগে গিয়ে পৌঁছতে পারে তারই জয়। সবাই বললাম, তবে থাক। কিন্তু তখনও রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে। আমাদের অনেকের মনের সন্দেহ তখনও দূর হয়নি। ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না, তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। ওরই ক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে? বিধু আমাদের সকল সংশয় দূর করে দিলে, যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে। সে জানিয়ে দিলে যে সে নিজে এখনই চাপাতলির আমতলায় যাচ্ছে। যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে। এরপর আর আমাদের সন্দেহ রইল না। আমরা সবাই ওর সঙ্গে চললাম। অল্পক্ষণ পরেই প্রমাণ হল ও আমাদের চেয়ে কত বিজ্ঞ। ভীষণ ঝড় উঠল। কালো মেঘের রাশি উড়ে আসতে লাগল পশ্চিম থেকে। বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগল। ধুলোতে চারিদিক অন্ধকার হয়ে গেল। একটু পরেই ঠান্ডা হাওয়া বইল। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে বড় বড় করে ভীষণ বাদলের বর্ষা নামল। বড় বড় আমবাগানের তলাগুলি ততক্ষণে ছেলেমেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে। আম ঝরছে শিলাবৃষ্টির মতো। প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম। আমরাও যথেষ্ট আম কুড়ুলাম। আমের ভারে নুয়ে পড়লাম এক একজন। ভিজতে ভিজতে কেউ অন্য তলায় চলে গেল, কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে। আমি আর বাদল সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছি। পথে কেউ কোথাও নেই। ছোট বড় ডালপালা পড়ে পথ ঢেকে গিয়েছে। পাকা নোনাশুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে। কাঁটাওয়ালা সাইবাবলার ডালে পথ ভর্তি। কাঁটা ফুটবার ভয়ে আমরা ডিঙিয়ে পথ চলছি আধ অন্ধকারের মধ্যে। এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল। আমায় বললে, দেখ তো রে জিনিসটা কি। আমি হাতে তুলে দেখলাম একটি টিনের বাক্স, চাবি বন্ধ। এই ধরনের টিনের বাক্সকে পাড়াগা অঞ্চলে বলে ডবল টিনের ক্যাশ বাক্স। টাকাকড়ি রাখে পাড়াগায়, এ আমরা জানি। বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল। বললে, দেখি জিনিসটা। দেখ তো, চিনিস? চিনি। ডবল টিনের ক্যাশ বাক্স। টাকাকড়ি থাকে, তাও জানি। এখন কি করবি? সোনার গহনাও থাকতে পারে। ভারী দেখেছিস কেমন? তা তো থাকেই। টাকা গহনা আছেই এতে। টিনের ক্যাশ বাক্স হাতে আমরা দুজনে সেই অন্ধকারে তেঁতুলতলায় বসে পড়লাম। দুজনে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বসে। আম যে প্রিয় বস্তু, এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি, তাও একপাশে অনাদৃত অবস্থায় পড়েই রইল, থলেতে বা দড়ির বোনা গেজতে। বাদল বললে, কেউ জানে না যে আমরা পেয়েছি। তা তো বটেই, কে জানবে আর। এখন কি করা যায় বল?
বাক্স তো তালা বন্ধ। এখনই ইট দিয়ে ভাঙ্গি যদি বলিস তো না জানি কত কি আছে রে এর মধ্যে। তুই আর আমি দুজনে নেব, আর কেউ না। খুব সন্দেশ খাব। ঝড়ের ঝাপটা আবার এলো। আমরা তেঁতুল গাছের গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম। তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে, কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে। অন্য দিনে আমাদের দুজনের সাধ্য ছিল না এ সময় এ গাছতলায় বসে থাকি। বাদল বলল, শীতে কেঁপে মরছি, কি করা যাবে বল? বাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে না। তাহলে সবাইকে ভাগ দিতে হবে, সবাই জেনে যাবে। কি করবি? আমার মাথায় কিছু আসছে না রে। ভাঙ্গি তালা, ইট নিয়ে আসি। তুই থাক এখানে। না, তালা ভাঙিস নে। ভাঙলেই তো গেল। অন্যায় কাজ হয় তালা ভাঙলে। ভেবে দেখ, কোনো গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে, রাতে ঘুম হচ্ছে না। তাকে ফিরিয়ে দেব বাক্সটা। বাদল ভেবে বললে, ফেরত দিবি? দেব ভাবছি। কি করে জানবি কার বাক্স? চল, সে মতলব বার করতে হবে। অধর্ম করা হবে না। এক মুহূর্তে দুজনের মনই বদলে গেল। দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। বাক্স ফেরত দেয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হলো। বাক্স নিয়ে জল ঝড়ে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলাম। বাদলদের বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা। তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসল বাদলদের ভাঙা নাটমন্দিরের কোণে। বর্ষার দিন, আকাশ মেঘে মেঘাচ্ছন্ন। ঠান্ডা হাওয়া বইছে। জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কালবৈশাখীর ঝড় বৃষ্টির পরই বাদলা নেমে গিয়েছে। একটা চাপা গাছের ফোটা চাপাফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে। ব্যাঙ ডাকছে নরহরি বোস্টমের ডোবায়। আমাদের দলের সর্দার বিধুর নির্দেশমতো এ মিটিং বসেছিল। বাক্স ফেরত দিতেই হবে, এ আমাদের প্রথম ও শেষ প্রস্তাব। মিটিং এসে প্রস্তাব পেশ করার আগেই মনে মনে আমরা সবাই সেটি মেনেই নিয়েছিলাম। বিধুকে বলা হলো, বাক্স ফেরত দেয়া সম্বন্ধে আমরা সকলেই একমত। অতএব এখন উপায় ঠাওরাতে হবে বাক্সের মালিককে খুঁজে বের করার। কারো মাথায় কিছু আসে না। এ নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো। যে কেউ এসে বলতে পারে বাক্স আমার। কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বার করব? মস্ত বড় কথা। কোনো মীমাংসাই হয় না। অবশেষে বিধু ভেবে ভেবে বললে, মতলব বার করেছি। ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আয় দিকি। বলেছি, বিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই। 2-3খানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো। বিধু বললে, লেখো। বাদল লিখুক। ওর হাতের লেখা ভালো। বাদল বলল, কি লিখব বলো? লেখো বড় বড় করে, বড় হাতের লেখার মতো। বুঝলি? আমি বলে দিচ্ছি। বলো। আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি। যার বাক্স তিনি রায়বাড়িতে খোঁজ করুন। ইতি বিধু, সিধু, নিধু, তিনু। আমি আর বাদল আপত্তি করে বললাম, বারে, আমরা কুড়িয়ে পেলাম, আর আমাদের নাম থাকবে না বুঝি? আমাদের ভালো নাম লেখো। বিধু বললে, লিখে দাও। ভালোই তো। ভালো নাম সবারই লেখো। 3খানা কাগজ লিখে নদীর ধারের রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো। 2-3 দিন কেটে গেল। কেউ এলো না। 3 দিন পরে একজন কালো মতো রোগা লোক আমাদের চণ্ডীমণ্ডপের সামনে এসে দাঁড়ালো। আমি তখন সেখানে বসে পড়ছি। বললাম, কি চাও বাবু? ইদির ভীষণ কার নাম? আমার নাম। কেন, কি চাই? একটা বাক্স আপনারা কুড়িয়ে পেয়েছেন। আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি চটে গিয়েছি তখন। বিরক্তিভাবে বললাম, কি রকম বাক্স? কাঠের বাক্স। না, যাও বাবু, কাঠের নয়, টিনের বাক্স। কি রঙের টিন? কালো। না, যাও বাবু, দাঁড়ান, বলছি। মোর ঠিক মনে হচ্ছে না। এই রাঙা মতো। না, তুমি যাও। লোকটা অপ্রতিভভাবে চলে গেল।
বিধুকে খবরটা দিতে সে বললে ওর নয় রে, লোভে পড়ে এসেছে, ওর মতো কত লোক আসবে। আবার ৩-৪ দিন কেটে গেল। বিধুর কাছে একজন লোক এলো, তারপরে তারও বর্ণনা মিলল না। বিধু তাকে বিদায় দিলে পত্রপাঠ যাবার সময় সে নাকি শাসিয়ে গেল, চৌকিদারকে বলবে, দেখে নেবে আমাদের ইত্যাদি। বিধু তাচ্ছিল্যের সুরে বললে, যাও যাও, যা পারো করো গিয়ে, বাক্স আমরা কুড়িয়ে পাইনি, যাও, আর কোনো লোক আসে না। বর্ষা পড়ে গেল ভীষণ। সেবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা। বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে। ২-১টা গরুও আমরা দেখলাম ভেসে যেতে। অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল। নদীর চরে ওদের ছোট ছোট ঘরবাড়ি, সেবারেও দেখে এসেছি কি চমৎকার পটলের আবাদ, কুমড়োর ক্ষেত, লাউ কুমড়োর মাচা ওদের চরে। ২ পয়সা আয়ও পেত তরকারি বেচে। কোথায় রইল তাদের পটল কুমড়োর আবাদ? কোথায় গেল তাদের বাড়িঘর? আমাদের ঘাটের সামনে দিয়ে কত খড়ের চালাঘর ভেসে যেতে দেখলাম। সবাই বলতে লাগল, অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে। একদিন বিকেলে আমাদের চণ্ডীমণ্ডপে একটা লোক এলো। বাবা বসে হাত বাক্স সামনে নিয়ে জমাজমির হিসেব দেখছেন। গ্রামের ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে। আরও ২-১জন প্রজা এসেছে খাজনা পত্তর দিতে। আমরা ২ ভাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা ওল্টাচ্ছি। এমন সময় একটা লোক এসে বললে, দণ্ডবৎ হই ঠাকুরমশায়। বাবা বললেন, এসো, কল্যাণ হোক। কোথা থেকে আসা হচ্ছে? আজ্ঞে অম্বরপুর থেকে। আমরা কাপালি। বসো। কি মনে করে? তামাক খাও, সাজো। লোকটা তামাক সেজে খেতে লাগল। সে এসেছে এ গায়ে চাকরির খোঁজে। বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিষ্খলার গোয়ালাদের চালাঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে। এই বর্ষায় না আছে কাপড়, না আছে ভাত। ২ আড়ি ধান ধার দিয়েছিল গোয়ালারা দয়া করে, সেও এবার ফুরিয়ে এলো। চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে। বাবা বললেন, আজ এখানে ২টি ডাল ভাত খেও। লোকটি দীর্ঘনিশ্বাস ফেলে বললে, তা খাবো। খাচ্ছি তো আপনাদের দুরবস্থা যখন শুরু হয় ঠাকুর মশাই। এই গত জ্যৈষ্ঠী মাসে নির্বিষ্খলার হাট থেকে পটল বেচে ফিরছি। ছোট মেয়েটার বিয়ে দেব বলে গহনা গড়িয়ে আনছিলাম। প্রায় ২৫০ টাকার গহনা আর পটল বেচা নগদ টাকা ৫০টি একটা টিনের বাক্সের ভেতর ছিল। সেটা যে হাটের থেকে ফিরবার পথে গরুর গাড়ি থেকে কোথায় পড়ে গেল, তার আর খোঁজই হলো না। সেই হলো শুরু, আর তারপর এলো এই বন্যে। বাবা বললেন, বলো কি, অতগুলো টাকা গহনা হারালে? অদেষ্ট। একেই বলে বাবু অদেষ্ট। আজ সেগুলো হাতে থাকলে। আমি কান খাড়া করে শুনছিলাম। বলে উঠলাম, কি রঙের বাক্স? সবুজ টিনের। বাবা আমাদের বাক্সের ব্যাপার কিছুই জানেন না। আমায় ধমক দিলেন, তুমি পড়ো না, তোমার সে খোঁজে কি দরকার? কিন্তু আমি ততক্ষণে বইপত্তর ফেলে উঠে পড়েছি। একেবারে এক ছুটে বিধুর বাড়ি গিয়ে হাজির। বিধু আমার কথা শুনে বললে, দাঁড়া, সিধু আর তিনুকেও নিয়ে আসি। ওরা সাক্ষী থাকবে কি না? বিধুর খুব বুদ্ধি আমাদের মধ্যে। ও বড় হলে উকিল হবে, সবাই বলতো। আধ ঘণ্টার মধ্যে আমাদের চণ্ডীমণ্ডপের সামনে বেশ একটি ছোটখাটো ভিড় জমে গেল। বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেন কেমন হকচকিয়ে গেল। চোখ দিয়ে জল পড়তে লাগল। কেবল আমাদের মুখের দিকে চায় আর বলে, ঠাকুর মশাই, আপনারা মানুষ না দেবতা? গরিবের ওপর এত দয়া আপনাদের? বিধু অত সহজে ভুলবার পাত্র নয়। সে বললে, দেখে নাও মাল সব ঠিক আছে কি না, আর এই কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও, বুঝলে? কাকাবাবু, আপনি একটু কাগজ দিন না, ওকে লিখতে জানতো না? ও উকিলই হবে বটে। আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে যে, তার মুখ দিয়ে একটি কথাও বেরুল না। শব্দার্থ ও টিকা। দিব্যি,
চমৎকার, আশাতীতভাবে, সংশয়, সন্দেহ, দ্বিধা, গহনা, অলংকার, অনাদৃত, অবহেলিত, উপেক্ষিত, গুরুত্ব দেওয়া হয়নি এমন, বিচুলি গাদা, ধানের খড়ের স্তূপ, নাটমন্দির, দেবমন্দিরের সামনের ঘর যেখানে নাচ গান হয়, বোস্টম, হরিনাম সংকীর্তন করে জীবিকা অর্জন করে এমন বৈষ্ণব, অপ্রতিভভাবে, বিব্রত বা লজ্জিতভাবে, পত্রপাঠ বিদায়, তৎক্ষণাৎ বিদায়, চৌকিদার, প্রহরী, কাপালি, তান্ত্রিক হিন্দু সম্প্রদায়, চণ্ডী মণ্ডপ, যে মণ্ডপে বা ছাদযুক্ত চত্বরে দুর্গা, কালী প্রভৃতি দেবীর পূজা হয়, দণ্ডবত, মাটিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম, আড়ি, ধান, গম ইত্যাদির পরিমাপ বিশেষ, ধান মাপার বেতের ঝুড়ি বা পাত্র, পাঠের উদ্দেশ্য, এই গল্প পাঠের মাধ্যমে শিক্ষার্থীর মধ্যে কর্তব্যপরায়ণতা ও নৈতিক চেতনার সৃষ্টি হবে। একই সঙ্গে নিজের জীবনেও এর প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। পাঠ পরিচিতি। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত কিশোর গল্প। এটি নীলগঞ্জের ফালমন সাহেব গ্রন্থ থেকে সংকলিত। এই গল্পের কিশোররা কুড়িয়ে পাওয়া অর্থসম্পদ নিয়ে লোভের পরিচয় দেয়নি, বরং তারা তাদের বয়সের চেয়েও অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। লেখক দেখিয়েছেন, বয়সে ছোট হলে কি হবে, তাদের নৈতিক অবস্থান বেশ দৃঢ়। এই গল্পে কিশোরদের ঐক্য চেতনার যেমন পরিচয় পাওয়া যায়, তেমনি তাদের উন্নত মানবিক বোধেরও প্রকাশ ঘটেছে। তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনাবোধ পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। কিশোরদের এমন সততা, নিষ্ঠা ও কর্তব্যবোধে বয়োজ্যেষ্ঠরাও বিস্মিত, অভিভূত। কিশোররা যখন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তখন তারা তাদের মধ্যে যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ও বিবেচক তাকে মান্য করে তার ওপর আস্থা স্থাপন করে। এটি গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক। দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসার চিত্রও ফুটে উঠেছে এ গল্পে। লেখক পরিচিতি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে। মাতুলালয়ে। তার পৈতৃক বাড়ি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার ব্যারাকপুর গ্রামে। তার বাল্য ও কৈশোরকাল কেটেছে দারিদ্র্যের মধ্যে। মাতার নাম মৃণালিনী দেবী। পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের পেশা ছিল কথকতা ও পৌরোহিত্য। ছোট গল্প, উপন্যাস, দিনলিপি ও ভ্রমণ কাহিনী রচনার মধ্যেই বিভূতিভূষণ জীবনের আনন্দ খুঁজে পান। তার রচিত সাহিত্যে প্রকৃতি ও মানবজীবন এক অখণ্ড অবিচ্ছিন্ন সত্তায় সমন্বিত হয়েছে। তার সাহিত্যে প্রকৃতির অনাবিল সৌন্দর্য ও গ্রামবাংলার সাধারণ মানুষের জীবনাচরণের সজীব ও নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে। পথের পাঁচালী, অপরাজিত উপন্যাস যেমন তার শ্রেষ্ঠ কীর্তি তেমনি বাংলা সাহিত্যেরও অমূল্য সম্পদ। তার অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস আরণ্যক, ইছামতি, গল্পগ্রন্থ, মেঘমাল্লার, মৌরিফুল, ভ্রমণ দিনলিপি, তৃণাঙ্কুর, স্মৃতির রেখা, কিশোর উপন্যাস, চাঁদের পাহাড়, মিসমিদের কবচ, হীরামানিক জলে। 1950 খ্রিস্টাব্দে তার জীবনাবসান ঘটে। কর্ম অনুশীলন। ক. ভালো কাজ করলে যে আনন্দ পাওয়া যায় তার পক্ষে তোমার অনুভূতি ব্যক্ত করো। ভালো কাজ করলে যে আনন্দ পাওয়া যায় তা খুব শান্ত ও গভীর। এই আনন্দে কোনো হইচই নেই, কিন্তু মনে এক ধরনের প্রশান্তি কাজ করে, যেন নিজের সঙ্গে নিজেই মিলে যাওয়া। পড়ে পাওয়া গল্পে কিশোররা যখন কুড়িয়ে পাওয়া বাক্স ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন তাদের মন থেকে লোভ সরে গিয়ে যে স্বস্তি আসে, সেটাই প্রকৃত আনন্দ। ভালো কাজ করলে আত্মসম্মান বাড়ে, বিবেক হালকা হয়, আর নিজের প্রতি বিশ্বাস জন্মায়।
অন্যের কষ্ট লাঘব করতে পারার অনুভূতি মানুষের ভেতরের মানবিকতাকে জাগিয়ে তোলে, এই আনন্দই সবচেয়ে টেকসই ও অর্থবহ। খ। পড়ে পাওয়া গল্পের চরিত্রগুলো অবলম্বন করে একটি নাটিকা উপস্থাপন করো। নিচে পড়ে পাওয়া গল্পের চরিত্র অবলম্বনে একটি সংক্ষিপ্ত নাটিকা উপস্থাপন করা হল। নাটিকার নাম পড়ে পাওয়া। চরিত্রসমূহ: বিধু, সিধু, নিধু, তিনু, বাদল, কথক, কাপালি লোক, বাবা। দৃশ্য ১। মঞ্চে নদীর ঘাট। বিকেলের রোদ। কয়েকজন কিশোর খেলছে। কথক: কালবৈশাখীর সময়ে দুপুরের গরম শেষে নদীর ঘাটে নেমেছে কয়েকজন কিশোর। বিধু কান খাড়া করে, এই শোন, কিছু একটা শুনছিস? নিধু: আরে ধুর, কিছু না। বিধু: কিছু না মানে? বৈশাখ মাসে পশ্চিমে মেঘ ডাকলে বুঝিস না? ঝড় আসছে। সিধু: তাহলে চল, চাপাতলির আমতলায় যাই। সবাই: চল চল। সবাই দৌড়ে যায়। দৃশ্য ২। ঝড়, অন্ধকার, আমবাগানের দৃশ্য। কথক: ঝড় উঠল, আম ঝরতে লাগল শিলাবৃষ্টির মতো। বাদল হোঁচট খেয়ে পড়ে, আরে এটা কি রে? সিধু বাক্স তুলে, টিনের ক্যাশ বাক্স, তালা দেওয়া। বাদল: ভাঙ্গি, ভেতরে টাকা গয়না থাকতে পারে। বিধু দৃঢ় কণ্ঠে: না, তালা ভাঙা অন্যায়, বাক্স ফেরত দিতে হবে। সবাই চুপ করে সম্মতি জানায়। দৃশ্য ৩। ভাঙা নাটমন্দির। গোপন বৈঠক। বিধু: বাক্স যার, তাকেই ফিরিয়ে দেব। উপায় খুঁজতে হবে। তিনু: কিভাবে? বিধু: নোটিশ লিখব, যার বাক্স সে রায়বাড়িতে খোঁজ করুক। কথক: নোটিশ টাঙানো হল। দিন কেটে গেল। দৃশ্য ৪। চণ্ডী মণ্ডপ। এক দরিদ্র লোক প্রবেশ করে। কাপালি লোক। কান্না ভেজা কণ্ঠে: একটা সবুজ টিনের বাক্স হারিয়েছিলাম, ২৫০ টাকার গহনা ছিল। সিধু উত্তেজিত: এই তো আমাদের বাক্স। বাক্স আনা হয়। কাপালি লোক বাক্স খুলে, সব ঠিক আছে। আপনারা মানুষ না দেবতা। দৃশ্য ৫। বাবা প্রবেশ করেন। বাবা বিস্মিত হয়ে, এত বড় সততা। বিধু: আমরা শুধু আমাদের কর্তব্য করেছি। কথক: লোভকে জয় করে কিশোররা দেখালো, ভালো কাজের আনন্দই সবচেয়ে বড় পুরস্কার। সমাপ্তি। সবাই একসাথে, সততাই শক্তি, সততাই আনন্দ। নমুনা প্রশ্ন। বহুনির্বাচনী প্রশ্ন। ১। কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটছিল? গ. বারুজ্জেদের। ২। চাপাতলির আমের ব্যাপারে এত আগ্রহের কারণ তা। আই. প্রচুর পাওয়া যায়। ই. খেতে অত্যন্ত সুস্বাদু। ই. নির্বিঘ্নে কুড়ানো যায়। নিচের কোনটি ঠিক? ক, আই ও ই। ৩। লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত দিব্যি শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি? খ. বিশ্বাস। নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও। স্কুলের ঝাড়ুদার শচী। পরীক্ষা শেষে কক্ষ পরিষ্কার করতে গিয়ে সে একটি মূল্যবান ঘড়ি পেল। তার লোভ হল। ভাবল, ঘড়িটা মেয়ের জামাইকে উপহার দেবে। মেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে। কিন্তু রাতে ঘুমুতে গিয়ে মনে হল এ অন্যায়, অনুচিত। যার ঘড়ি তার মনোকষ্টের কারণে মেয়ের চরম অকল্যাণ হতে পারে। ঘড়িটা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া তার কর্তব্য। সে পরদিন তাই করল। ৪. শচী পড়ে পাওয়া গল্পের কোন চরিত্রের প্রতিভূ? খ. বিধু। শচীর মতোই যে চরিত্রটি লোভ দমন করে ন্যায় ও কর্তব্যবোধের সিদ্ধান্ত নেয় এবং সবাইকে সৎ পথে চালিত করে, সে হল বিধু। ৫. উল্লিখিত তুলনাটা কোন মানদণ্ডে বিচার্য? উভয়ই। আই. ন্যায় ও কর্তব্যবোধে উদ্বুদ্ধ। ই. অকল্যাণ চিন্তায় তাড়িত। নিচের কোনটি ঠিক? খ, আই ও ই।
সৃজনশীল প্রশ্ন ১। আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। সহসা গাড়ির ভেতরে দৃষ্টি পড়তে সে দেখতে পেল একটি মানিব্যাগ সিটের ওপর পড়ে আছে। ব্যাগে অনেকগুলো ডলার, কিন্তু ব্যাগে কোনো ঠিকানা পাওয়া গেল না। সেই সন্ধ্যা অবধি অপেক্ষা করল। নিরুপায় হয়ে সে পত্রিকা অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তি ছাপিয়ে দেবার অনুরোধ জানায়। ক। পড়ে পাওয়া কী ধরনের রচনা? পড়ে পাওয়া একটি কিশোর গল্প। এটি মূলত ছোটদের জন্য লেখা হলেও এর নৈতিক শিক্ষামূলক উপাদান বড়দেরও অনুপ্রেরণা দিতে পারে। গল্পে কিশোরদের লোভ, সংযম, কর্তব্যবোধ ও মানবিকতা ফুটে উঠেছে। খ। ওর মতো কত লোক আসবে? বিধুর এ কথাটির অর্থ বুঝিয়ে লেখো। বিধু যখন বলল, ওর মতো কত লোক আসবে, তার অর্থ হল যে লোকটি প্রথমবারে কুড়িয়ে পাওয়া বাক্সের মালিক বলে এসেছিল, তার মতো আরও অনেকেই লোভে আসে এবং নিজেদের দাবি জানাতে পারে। বিধু বোঝাতে চাচ্ছে, যদি তারা লোভে পড়ে বাক্সটি নিজের করে নিত, তাহলে অন্যান্য লোকও তাদের প্রলোভনে আসতে পারত। তাই সততা ও ন্যায়ের পথে থাকা জরুরি। গ। উদ্দীপকের আরিফকে কোন যুক্তিতে বিধুদের সঙ্গে তুলনা করা যায়? ব্যাখ্যা করো। উদ্দীপকের আরিফকে বিধুর সঙ্গে তুলনা করা যায় নৈতিক দায়িত্ব ও কর্তব্যবোধের দিক থেকে। ব্যাখ্যা। বিধু পড়ে পাওয়া গল্পে কিশোরদের মধ্যে সৎ ও দায়িত্বশীল নেতৃত্বের প্রতীক। সে লোভ উপেক্ষা করে কুড়িয়ে পাওয়া টিনের বাক্স ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। ঠিক একইভাবে আরিফও মানিব্যাগে থাকা ডলার লোভে ভোগা এড়িয়ে সঠিক কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার উপযুক্ত উপায় বেছে নিয়েছে। উভয় ক্ষেত্রেই দেখা যায় নৈতিকতার প্রতি প্রতিশ্রুতি, লোভ বা স্বার্থের বদলে অন্যের অধিকার রক্ষা করা, কর্তব্যবোধ, নিজের সুবিধার বদলে দায়িত্ব পালনের প্রাধান্য দেওয়া, উচ্চ মানবিক মান, অসহায় বা অন্যের ক্ষতি হতে রোধ করা। অর্থাৎ আরিফ ও বিধু দুজনেই ন্যায়পরায়ণ ও বিবেচক মনোভাবের প্রতীক, যারা স্বার্থের আগ্রহকে পাশ কাটিয়ে নৈতিক দায়িত্বের পথে চলেছে। ঘ। কলেবরে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল সুরকেই ধারণ করে আছে, মূল্যায়ন করো। হ্যাঁ, আরিফ চরিত্রটি কলেবরে ক্ষুদ্র হলেও পড়ে পাওয়া গল্পের মূল সুর, নৈতিক দায়িত্ব, সততা ও কর্তব্যবোধ কে ধারণ করে। মূল্যায়ন। আরিফ লোভ উপেক্ষা করে কুড়িয়ে পাওয়া ডলার ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে, যেমন বিধু কুড়িয়ে পাওয়া বাক্স ফেরত দিয়েছে। উভয় চরিত্রই ছোট বা সাধারণ ব্যক্তি হলেও নৈতিক দৃষ্টিকোণ থেকে বড় দায়িত্বশীল ও সাহসী। তারা দেখিয়েছে যে চরিত্রের মহানতা কলেবরে নয়, কাজের ন্যায্যতা ও বিবেচনায়। তাই আরিফের সততা ও কর্তব্য পরায়ণতা গল্পের মূল সুরের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। সারসংক্ষেপে বলা যায়, মাপের ছোট হলেও নৈতিক দৃঢ়তা এবং কর্তব্যবোধের মানদণ্ডে আরিফ পড়ে পাওয়া এর বিধুর প্রতিফলন। ২। সন্ধ্যায় দেখা গেল, নিজেদের ছাগলের সাথে অতিরিক্ত একটি ছাগলও আথালে ঢুকছে। এশার নামাজ পার হয়ে গেল, কিন্তু কেউ খোঁজ নিতে এলো না। দাদু বললেন, না না, চুপ করে থাকা ঠিক হবে না। এক কাজ করো, রফিক শফিক বেরিয়ে পড়ো। প্রতিবেশী নাবিল আর তালিমকে সাথে নিয়ে দুজন দুদিকে যেও। মসজিদ থেকে চোঙ্গা নিয়ে গায়ে ঘোষণা দিয়ে আসো। কিছুক্ষণের মধ্যে দু ভাই দাদুর পরামর্শ মতো বলতে লাগল, ভাই সব একটি ছাগল পাওয়া গেছে। যাদের ছাগল তারা দয়া করে মতিন শিকদারের বাড়ি থেকে নিয়ে যান। ক। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসেবে সমধিক পরিচিত? লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস ও কিশোর গল্পের লেখক হিসেবে সমধিক পরিচিত। তিনি বিশেষ করে গ্রামবাংলার জীবন ও প্রকৃতির চিত্রণ করে পাঠকের সামনে জীবন্ত কাহিনী উপস্থাপন করেছেন। তার সবচেয়ে পরিচিত কীর্তি হল পথের পাঁচালী,
ও অপরাজিত। এছাড়া কিশোরদের জন্য লেখা গল্প ও উপন্যাসেও তার অবদান অমূল্য। খ, দুজনই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? এই বাক্যটি দ্বারা বোঝানো হয়েছে যে ছেলেরা হঠাৎ লোভ ও স্বার্থ ত্যাগ করে নৈতিক ও ধর্মীয় দায়িত্ববোধ গ্রহণ করেছে। অর্থাৎ তারা কুড়িয়ে পাওয়া টিনের বাক্স ভাঙার বা নিজের করে নেওয়ার চিন্তা থেকে সরে গিয়ে সৎ ও ধার্মিক সিদ্ধান্ত, বাক্স ফেরত দেওয়ার পথ বেছে নিয়েছে। এখানে ধার্মিক মানে শুধু ধর্মের সঙ্গে সম্পর্কিত নয়, বরং নৈতিকতা, সততা ও কর্তব্যপরায়ণতার প্রতীক হিসেবে ব্যবহার হয়েছে। গ, রফিক শফিকের চোঙ্গা ফোকার ঘটনাটি পড়ে পাওয়া গল্পের কোন ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা করো। রফিক শফিকের চোঙ্গা ফোকার ঘটনা পড়ে পাওয়া গল্পের কিশোরদের বাক্স ফেরত দেওয়ার ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ। ব্যাখ্যা: উভয় ঘটনার মূল সুর হল সততা, নৈতিক দায়িত্ব ও দায়িত্বপরায়ণতা। পড়ে পাওয়া গল্পে কিশোররা কুড়িয়ে পাওয়া টিনের বাক্স ফেরত দেওয়ার জন্য নোটিশ দিয়ে জানায়, ঠিক তেমনি এখানে রফিক শফিক চোঙ্গা ফুঁকিয়ে ঘোষণা করছে যে একটি ছাগল পাওয়া গেছে এবং সঠিক মালিক তা নিতে পারে। উভয় ক্ষেত্রেই লোভ বা সুবিধার পরিবর্তে সঠিক কর্তৃপক্ষ বা মালিকের কাছে জিনিসটি পৌঁছে দেওয়ার নৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো দেখায় যে চরিত্রের সততা ও দায়িত্বপরায়ণতা বয়স বা অবস্থানের বড় বালোর সঙ্গে সম্পর্কিত নয়, বরং নৈতিক চেতনার সঙ্গে সম্পর্কিত। ঘ, উদ্দীপকের দাদু যেন পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিভু বিশ্লেষণ করো। উদ্দীপকের দাদু পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিভু, কারণ তিনি সৎ ও নৈতিক সিদ্ধান্ত নেওয়ার দিক নির্দেশ দিয়েছেন। বিশ্লেষণ: দাদু দেখালেন যে পাওয়া জিনিস নিজের স্বার্থে রাখা বা লুকানো অন্যায়ের সমতুল্য, তাই তা সঠিক মালিকের কাছে পৌঁছে দিতে হবে। কিশোরদের মতো দাদুও লোভ নয়, বরং কর্তব্যবোধ ও ন্যায়ের প্রতি সচেতন। তার পরামর্শে রফিক শফিক যথাযথভাবে চোঙ্গা ফুঁকিয়ে মালিককে জানায়, যা দেখায় নৈতিকতা ও দায়িত্বপরায়ণতার চেতনা প্রাধান্য পেয়েছে। ফলে দাদুর আচরণ গল্পের মূল বার্তা, সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্ববোধ-কে জীবন্তভাবে প্রতিফলিত করে। সংক্ষেপে, দাদু নৈতিক নেতৃত্ব ও দায়িত্বপরায়ণতার প্রতীক, যা পড়ে পাওয়া এর মূল শিক্ষার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।